দ্য সি কার লেখা? জেমস রিভসের লেখা। জেমস রিভস 1909 থেকে 1978 ওয়াজ আ ব্রিটিশ অথর, ইংল্যান্ডের একজন লেখক, প্রিন্সিপালি নোন ফর হিজ পোয়েট্রি। তার কবিতার জন্য তিনি ম্যাক্সিমাম ফেমাস, অ্যান্ড কন্ট্রিবিউশনস টু চিলড্রেন্স লিটারেচার, বাচ্চা কাচ্চাদের জন্য বিভিন্ন সাহিত্য রচনা, শিশু সাহিত্য রচনা, সেই জন্য তিনি ফেমাস। তার বুকস, তার বইয়ের মধ্যে কী কী রয়েছে? অ্যান্থোলজিস, অ্যান্থোলজিস মানে গল্প এরকম পড়া এরকম ধরনের, সেগুলো কী কী? অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, বড়রাও পড়তে পারে, শিশুরাও পড়তে পারে, বোথ মানে সমস্ত বয়সের জন্য তিনি লিখতেন এরকম। হি ওয়াজ অলসো নোন অ্যাজ আ লিটারারি ক্রিটিক অ্যান্ড এ ব্রডকাস্টার, আন্ডারলাইন করতে হবে। তিনি হচ্ছেন ওয়েল নোন, অত্যন্ত সুপরিচিত। কী কারণে সুপরিচিত? লিটারারি ক্রিটিক, সাহিত্য সমালোচক। প্রশ্ন হচ্ছে এই সাহিত্য সমালোচকের ব্যাপারটা কি? একটা সাহিত্যের ক্ষেত্রে তার জন্য তোমাকে সাহিত্য নিয়ে যথেষ্ট চর্চা করতে হবে। সাহিত্য সমালোচক হওয়াটা সহজ কথা নয়, মানে তার জন্য নিজেকেও সাহিত্যের জ্ঞান যথেষ্ট রাখতে হবে। দেখবি কোনো একটা মুভি হয়তো বেরোলো, একটা সিনেমা বেরোলো, সেটা নিয়ে বিভিন্ন ফিল্ম ক্রিটিক যারা থাকে তারা কি করে? সিনেমাটার সম্বন্ধে রিভিউ দেয়, সিনেমাটা এই সাইড ভালো হয়েছে, সঙ্গীত ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আবার এই জায়গাটা আরেকটু বেটার হলে ভালো হতো। তার জন্য কি সিনেমার নলেজ চাই। আমরা সাধারণ একটা সিনেমা থেকে ওই জিনিসগুলো ধরতেই পারবো না যারা সেটাকে শিখে নিয়ে করবো। ট্রেইনড আর আনট্রেইনডের তো একটা ফ্যাক্টর রয়েছে ন্যাচারাল। আমি আনট্রেইনড হয়ে পেট খারাপের আর জ্বরের ওষুধ খেয়ে নিতে পারি, কারণ আমি ডাক্তার নই। কিন্তু আনট্রেইনড হয়ে আমি অপারেশন করে ফেলতে পারি না। তাহলে যার করবো সে মোটামুটি ওইটাই তার লাস্ট অপারেশন, আর ওইটাই আমার ফার্স্ট অপারেশন এরকম। মানে আমি ফার্স্ট অপারেশন করবো আর সে লাস্ট আর বেডে শোবে, ব্যাস। তারপরে সেও নেই আর আমাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে, ন্যাচারাল বিষয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওটা আমার ফার্স্ট অপারেশন আর তার লাস্ট অপারেশন হবে। তো বিষয়টা ওরকম টাইপের। সেই কারণের জন্য এখানেও ঠিক তাই, লিটারারি ক্রিটিক মানে যে কোনো সাহিত্য সমালোচক হতে গেলেও তোমাকে সাহিত্যের সম্বন্ধে যথেষ্ট পরিমাণে কী থাকতে হবে? জ্ঞান থাকতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ব্রডকাস্টার। ব্রডকাস্টার মানে সংবাদ পাঠক, খবর টবর পড়তেন তিনি ইত্যাদি, সেই সময়। শুরু করি। টোটাল কবিতাটা একটা তুলনামূলক আলোচনার উপরে বেস করে লেখা। তুলনামূলক আলোচনাটা কি? সমুদ্রের সাথে কুকুরের তুলনামূলক আলোচনা। তাতে যে সব আলোচনাই একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তা নয়, কিন্তু কথা হচ্ছে কবির চোখে যেটা মনে হয়েছে তিনি সেইভাবে একটা কিছু পোর্ট্রে করেছেন বা লিখেছেন। কি বলছেন তিনি? আন্ডারলাইন করতে হবে প্রথম দুটো লাইন। দ্য সি ইজ আ হাংরি ডগ, জায়েন্ট অ্যান্ড গ্রে। সমুদ্রটা হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর। কীরকম দেখতে? জায়েন্ট, বিশাল বড়। সমুদ্র বিশাল বড়, সেটা নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই। গ্রে কালারের, ধূসর বর্ণের। স্যার সব কুকুরের গায়ের রং কি ধূসর হয়? অবভিয়াসলি হয় না। তিনি সমুদ্রটার সঙ্গে কুকুরটাকে তুলনা করছেন। মনে রাখবি, সমুদ্রটাকে তিনি ফ্রন্টে রেখেছেন, কুকুরের তুলনাটাকে তিনি ব্যাক পোর্শনে রেখেছেন, পিছনে রেখেছেন। ন্যাচারাল ব্যাপার, সমুদ্রের সাথে তার যে তুলনাটা থাকবে সেটা ফার্স্টে সমুদ্রটা অনুযায়ী কুকুরের তুলনাটা আনতে লাগবে। সমুদ্র আর কুকুর সব জায়গাতে এক হবে এরকম ব্যাপার নয়, কারণ আমরাও জানি লজিক্যালি ভাবলে একটা সমুদ্রের সাথে একটা কুকুরের কোনোভাবেই আলোচনা চলে না। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে তিনি মনে করেছেন যে কুকুরের কিছু কিছু স্বভাব বৈশিষ্ট্য এমন রয়েছে যেগুলো সমুদ্রের সঙ্গে কি হয়? মিল খেতে পারে। সেই পারপাস থেকে কবিতাটা লেখা। তো বলছে দ্য সি ইজ আ হাংরি ডগ, সমুদ্রটা হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুরের মতন, জায়েন্ট বিশাল বড়, গ্রে ধূসর বর্ণের। হি রোলস অন দ্য বিচ অল ডে, এটাকে আলাদাভাবে আন্ডারলাইন। হি রোলস অন দ্য বিচ অল ডে, সারাদিন ধরে বিচের মধ্যে বা সারাদিন ধরে সমুদ্রের ওই যে বিচ বা সি বিচ থাকে, সমুদ্র সৈকত, তার মধ্যে পাক খেতে থাকে। প্রশ্ন হচ্ছে কীভাবে পাক খায়? দেখবি একটা কুকুর মাটির ওপরে শুয়ে এরকম টাইপের, ও মাঝে মধ্যে কী করে? ঠ্যাংগুলোকে নিয়ে এদিক করে, ঠ্যাংগুলোকে নিয়ে ওদিক করে, এরকম টাইপের ব্যাপার, পাক খায়। সমুদ্রের ঢেউটাও 24/7 এরকম তো নয় যে সমুদ্রের ঢেউ স্যার যখন আমরা ঘুরতে যাই চালু হয়ে যায় বাটন টিপে, আবার যেই আমরা ঘুরে চলে আসি বাটন টিপে বন্ধ করে দিই বাড়ির থেকে, যাতে আর অন্য কেউ না দেখতে পারে, ওরকম ব্যাপার নয়। তার মানে সমুদ্রের ঢেউ 24 ঘন্টা 7 দিন 365 দিন গোটা বছরে চলে আসছে, কোনো প্রবলেম নেই। তার মানে ফ্যাক্টরটা কি আলটিমেটলি দাঁড়িয়ে? হি রোলস অন দ্য বিচ অল ডে। সমুদ্রের ঢেউটা যেমন সারাদিন ধরে সমুদ্র সৈকতের গায়ে গিয়ে পড়ছে, বিচের গায়ে গিয়ে পড়ছে, এক্স্যাক্টলি কুকুরটাও সারাদিন ধরে কী করছে? ওলট পালট করে চলেছে, একবার এদিক ঘুরে ছুটছে, একবার ওদিক ঘুরে ছুটছে, বিভিন্ন টাইপ। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস, hour upon hour he gnaws the rumbling tumbling stones and bones. 4টে লাইন একসাথে ব্র্যাকেট। with his clashing teeth and shaggy jaws, clashing মানে ধারালো, shaggy মানে শক্ত। clashing মানে কি বললাম? ধারালো। shaggy মানে কি বললাম? শক্ত। with his clashing teeth and shaggy jaws,
তার এই যে ধারালো কি ওই দাঁতটা দিয়ে, কুকুরের দাঁত আমরা জানি ধারালো হয়, যে মাংসের হাড় আমরাও চিবিয়ে তল করতে পারি না, ওরা আরামসে সেটাকে কি করে খেয়ে এটে মোটামুটি গুঁড়ো গুঁড়ো করে ফেলে। তার মানে ক্ল্যাশিং টিথ, স্পেশালি তো সদন্ত থাকে, তার মানে ক্ল্যাশিং টিথ। শ্যাগি জজ, আচ্ছা তার যার চোয়াল শক্ত নয় তার দাঁত কখনো শক্ত হবে? দাঁতটা কিসের সাথে থাকে? এবার দেখা যাবে চোয়ালই শক্ত নয়, কিছু একটা কামড়াতে গেল দাঁত ভেঙে বেরিয়ে আসবে। তার মানে দাঁতও শক্ত, ক্ল্যাশিং মানে ধারালো, এবং শ্যাগি জজ, ওর চোয়ালটা ভীষণ শক্ত কুকুরের মতো। সমুদ্রের ক্ষেত্রে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করছে? সমুদ্রটা একটা বিশাল বড় জলভাগ, জলরাশি, আনলিমিটেড সোর্স অফ ওয়াটার, এটা সবাই জানিস সমুদ্রটা। ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ, পরের লাইনে বলেছে আওয়ার আপন আওয়ার হি নজ, কুকুর যেমন ঘন্টার পর ঘন্টা ধরে, ন মানে কামড়ানো বা চিবানো, কুকুর ঘন্টার পর ঘন্টা ধরে কি করতে থাকে? চিবাতে থাকে, কামড়াতে থাকে। কি কামড়াতে থাকে? দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস। সমুদ্রটা কি করে দেখবি 24 ঘন্টা ধরে ওই সমুদ্রের ধারে যে বোল্ডারগুলো থাকে, বড় বড় যে পাথরগুলো থাকে, যেগুলো স্পেশালি ওল্ড দীঘাতে গেলে দেখা যায়, ম্যাক্সিমাম, নিউ দীঘাতে অত বেশি বোল্ডার থাকে না, ওল্ড দীঘাতে গেলে দেখা যায় সমুদ্রের ঢেউটা কি সারাদিন ধরে পাথরের গায়ে ছিটকাচ্ছে। আচ্ছা এইবার আমাকে একটা খুব কমন কনসেপ্ট বল, সেইটা হচ্ছে সমুদ্রের ঢেউটা যখন দীর্ঘদিন ধরে পাথরের গায়ে গিয়ে ছিটকাচ্ছে বা পাথরের গায়ে গিয়ে পড়ছে, পাথরটা সামান্য হলেও ক্ষয় হচ্ছে, হ্যাঁ কি না? অবভিয়াসলি হচ্ছে। সেই ক্ষয়টা দৃশ্যমান নয়, আমরা চোখে দেখতে পাচ্ছি না, বাট রেগুলারলি হচ্ছে তো, কারণ পাথরটার ওপরে সমুদ্র 24/7 গিয়ে ঝাপড়ে পড়ছে, আছড়ে পড়ছে, তার মানে পাথরটা একটু হলেও ক্ষয় হচ্ছে। তার মানে সমুদ্র যেমন সারাদিন ধরে পাথরের ওপরে ঝাপটা খেতে থাকে বা পাথরের ওপরে আছড়ে পড়তে থাকে, তার মানে বোঝা যাচ্ছে পাথরটাকে চিবাতে থাকে। সেইভাবে কুকুরও একটা যে কোনো খাদ্যদ্রব্য নিয়ে, মাংসের টুকরো হোক বা যে কোনো টুকরো নিয়ে, ও সারাদিন ধরে কী করতে থাকে? নস করতে থাকে। নস মানে কামড়াতে থাকে বা চিবাতে থাকে। নেক্সট, এবং কি পড়ে থাকে সেইখানে? দ্য রাম্বলিং টাম্বলিং স্টোন। সেটা বললাম, রাম্বলিং টাম্বলিং মানে এদিক ওদিকে বিন্যস্ত পাথর। রাম্বলিং টাম্বলিং পাথরগুলো কি থাকে? এরকম পুরো সারিবদ্ধভাবে থাকে, দেখবি একটা পাথর এদিকে রয়েছে, একটা পাথর ওদিকে রয়েছে, একটা পাথরের গায়ে আরেকটা পাথর উঠে গেছে, সব আধা কাপ ছাড়া এবড়ো খেবড়োভাবে থাকে। দ্যাট ইজ কল্ড রাম্বলিং টাম্বলিং। যখন সমুদ্র গিয়ে আশ্রয় পড়ে পাথরগুলো কি হয়? একটু হলেও স্থান পরিবর্তন হয়তো করে, বোঝা যায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাম্বেল টাম্বেল করা থাকে, অগোছালোভাবে থাকে। সেই স্টোনসের ওপরে, সেই পাথরের ওপরে সমুদ্রটা গিয়ে আশ্রয় পড়ে। কি পড়ে থাকে? কুকুর কামড়ানোর পরে কি পড়ে থাকে? বোনস বোনস বোনস। চারিদিকে শুধুমাত্র কি পড়ে থাকে? হাড়, মানে মাংসের টুকরো চিবালো বা কামড়ালো, চারিদিকে কি পড়ে থাকলো? হাড়। সমুদ্র পাথরের ওপরে গিয়ে সারাক্ষণ ধরে আছাড় খেলো, আবার জলটা সরে গেল, আবার আছাড় খাচ্ছে, আবার জলটা সরে যাচ্ছে, চারিদিকে কি পড়ে রয়েছে? কিছু অবিন্যস্ত পাথর, চারিদিকে কিছু অগোছালো পাথর পড়ে রয়েছে। নেক্সট, দ্য জায়ান্ট সি ডগ মোনস। বিশাল সামুদ্রিক কুকুরটা গর্জন করে। প্রশ্ন হচ্ছে, সমুদ্রের গর্জনের বিষয়ে আমরা সবাই জানি, এখানে প্রত্যেকেরই আশা করি, বা যাদের নেই তারা অবশ্যই ঘুরে আসতে পারবি। সেটা হচ্ছে দীঘা পুরী যাওয়ার এক্সপিরিয়েন্স আছে এখানে, ম্যাক্সিমামেরই আছে আই গেস। এইবার বিষয়টা হচ্ছে, দীঘা গেলে বা পুরী এই জাতীয় জায়গাগুলোতে গেলে আমরা দিনের বেলায় তো স্নান টান করি সমুদ্রে, সেসব তো আলাদা ব্যাপার। রাত্রিবেলায় অনেকে সি বিচের ধারে গিয়ে বসে, কেন? সমুদ্রের গর্জন, সামুদ্রিক হাওয়া কি অসাধারণ লাগে ফিল করবার জন্য। সেই জায়ান্ট সি ডগ, বিশাল বড় সামুদ্রিক কুকুরটা মন মানে গোঙাচ্ছে বা কাতরাচ্ছে, গর্জন করছে। লিকিং হিজ গ্রিজি পজ। গ্রিজি মানে হচ্ছে চটচটে, আঠালো, যে পায়ের থাবাটা সেটাকেও চাটছে। লিক করা মানে চেটে দেওয়া। প্রশ্ন হচ্ছে কিভাবে? কুকুরের দেখবি যখন পায়ের তলা থেকে কিছু পরিষ্কার করতে লাগে তখন ও কী করে? পায়ের তলাটাকে চেটে পরিষ্কার করে, অথবা শরীরটাকেও চেটে পরিষ্কার করে। তার মানে পায়ের তলাটাকে বা পায়ের থাবাটাকে ও লিক করছে, চেটে পরিষ্কার করছে। সমুদ্রটাও কি হচ্ছে এবার? কুকুরটা যেমন ওর পায়ের নোংরাগুলোকে ধুয়ে দিচ্ছে চেটে পরিষ্কার করে, সমুদ্রের ঢেউটাও কি হচ্ছে? বারে বারে সামনের দিকে যাচ্ছে। সমুদ্রের বিচে কি রয়েছে? বালি রয়েছে, বালির ওপরে যাচ্ছে, আবার বালির থেকে সরে আসছে, আবার বালির ওপর যাচ্ছে, আবার বালির ওপরে সরে। তার মানে কি বালিটাকে যেন মনে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে বা ধুয়ে দিচ্ছে। এইবার প্রশ্ন হচ্ছে গ্রিজি কেন? ধর কথার কথা, তুই সারাক্ষণ ধরে, আমি তোদের কথা বলছি, ধরো শীতকাল মায়েরা সারাদিন ধরে সকালবেলা দেখবি ম্যাক্সিমাম বাড়িতেই কাজের খুব প্রেশার থাকে,
মায়েদের টিফিন করা ইত্যাদি ইত্যাদি, মায়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। সেই সময় কী করতে হয়, জল ঘাটতে হয় মায়েদের, কিছু দুধে টুধে হলো, কোনো বাসন টাসন ইত্যাদি। আচ্ছা, ধুয়ে থাকার পরে বা ধর আমরা নিজেরাও যখন খুব বেশি পরিমাণে জল ঘাটি এরকম টাইপের, আমাদের শীতকালে বিশেষ করে হয়, হাতগুলো কী হয়ে যায়, সিটিয়ে যায় না, এরকম শ্রিঙ্ক করে যায় না, হাতের এই সাইডগুলো সমস্ত শ্রিঙ্ক করে যায় না। তার মানে বিষয়টা হচ্ছে সামান্য জল ঘাটলে জলটা ত্বকের মধ্যে কি করে যায়, সোক করে নেয় ত্বকটা। তার মানে চিন্তা করে এইবার, যদি আমরা সামান্যতম জল ঘাটি, জলের ত্বকটা কী হবে, জলটাকে সোক করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। কুকুরের পায়ের জায়গাটাও কি, ও সারাক্ষণ ধরে যখন চাটছে ওর পায়েটা কি হচ্ছে, সোক করে নিচ্ছে জলটা। সমুদ্রের ব্যাপারটাও তাই, সারাদিন ধরে বালির ওপরে যখন সমুদ্রের জলটা গিয়ে আছড়ে পড়ছে, তাহলে বালিটাও কি থাকবে, শুকনো থাকবে না ভেজা থাকবে? তাই জন্য ব্রিজি কথাটা ইউজ করা হচ্ছে। নেক্সট, পরেরটায় চলে যাচ্ছে। When the night wind rose, যখন রাত্রের বাতাস গর্জন করে, and the moon rocks in the stormy cloud, আন্ডারলাইন দুটোই আলাদা আলাদাভাবে, একটা হচ্ছে নাইট উইন্ড রোজ, আরেকটা হচ্ছে মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। রাত্রের বাতাস যখন গর্জন করে, রাত্রের বাতাস গর্জন মানে ইয়েতে কি বলে, যে কোনো টাইপের সামুদ্রিক এলাকায় ওই সমুদ্রের যে গর্জন বাতাসের সঙ্গে মিলে, বাতাস বইছে, রাত্রিবেলা গিয়ে দেখি অনেকে সি বিচের ধারে বসে, তাহলে এক নম্বর কি বাতাস বইছে, দু নম্বর কি সমুদ্র গর্জন করছে প্রবল পরিমাণে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, রক মানে চাঁদটা আকৃষ্ট করে, স্টর্মি ক্লাউড, স্টর্মি মানে ঝোড়ো, আর ক্লাউড মানে মেঘ, মানে চারিদিকে অত মেঘ জমে রয়েছে, তার ভেতর থেকে চাঁদ এসে কী করছে, আকৃষ্ট করে। কাকে আকৃষ্ট করে? চাঁদের জন্য কি তৈরি হয়, জোয়ার ভাটা তৈরি হয়। তার মানে সমুদ্রের জলটা ওঠানামা, সমুদ্রের জল বৃদ্ধি হওয়া, হ্রাস পাওয়া, ম্যাক্সিমাম জায়গাটা কার ওপরে ডিপেন্ড করে, চাঁদের ওপরে ডিপেন্ড করে। মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড মানে চাঁদের উপস্থিতির জন্য, চাঁদ যেদিন থাকে সমুদ্রের জলটা বাড়তে থাকে, চাঁদ যেদিন থাকে না, মানে আমি অমাবস্যার কথা বলছি, সমুদ্রের জলটা তুলনামূলকভাবে একটু হালকা থাকে বা শান্ত থাকে। তাহলে মুন বা চাঁদের উপস্থিতির ফলে সমুদ্রের জলটা বাড়তে থাকে বা কমতে থাকে, এটাই রক করা বোঝাচ্ছে, আকৃষ্ট করা বোঝাচ্ছে। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস, আন্ডারলাইন। ধর একটা কুকুরকে চেন দিয়ে বেঁধে রাখা হলো, একটা কুকুরকে চেন দিয়ে বেঁধে রাখা হলো, কুকুরটা চেন বাঁধা অবস্থায় কত দূর যেতে পারবে সেটা কিসের ওপরে ডিপেন্ড করবে, চেনের দৈর্ঘ্যের ওপর, ঠিক কি না? চেনটা যত বড় হবে কুকুরটা তত বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে, চেনটা যত ছোট হবে কুকুরটা তত কম দূরত্ব অতিক্রম করতে পারবে। এই অবধি ব্যাপারটা বোঝা গেছে? হি বাউন্স টু হিজ ফিট, সমুদ্রটাকে তার পায়ের সাথে বেঁধে রাখা হয়। আচ্ছা, চাঁদের জন্য সমুদ্র, গোটা সমুদ্রটা আকাশে উঠে চলে যায়, তার মানে সমুদ্রের জলটা হালকা বাড়ে, হালকা কমে, এরকম ধরনের, অথবা প্রচুর বাড়তেও পারে কমতেও পারে, বাট সমুদ্রটা, গোটা সমুদ্রটা মহাকাশে বিলীন হয়ে যায় না। তার মানে কুকুরটাকেও যখন বেঁধে রাখা হচ্ছে গলায়, তখন কি করা হচ্ছে, ও চেনটাকে ছিঁড়ে নিয়ে কি চলে আসছে, ও চেন অনুযায়ী এদিক ওদিক করছে, ওর মুভমেন্টটা ডিপেন্ড করছে চেনের লেন্থের ওপরে। এক্স্যাক্টলি সমুদ্রের ব্যাপারটাও তাই, সমুদ্রের ওঠাটা কিসের ওপরে ডিপেন্ড করবে, চাঁদের ওপরে। বাট কুকুরটা যেমন চেন ছিঁড়ে বেরিয়ে আসছে না, তেমনি সমুদ্রটাও গোটাটা ওপরে ইভ্যাপোরেট করছে না, ও কি রয়েছে একদম সমতলের সঙ্গে বা ওর নিজের রুটের সঙ্গে ও নিজেকে বেঁধে রাখছে, শুধু ওর জলটা ওঠানামা করছে, জলটা বাড়ছে কোনো সময়, জলটা কোনো সময় কমছে। ঠিক যেমন কুকুরটা দৈর্ঘ্যের ওপরে ছোট চেন দিয়ে বাঁধলে কী হবে, অল্প দূরত্ব অতিক্রম করতে পারবে, বড় চেন দিয়ে বাঁধলে কী হবে, বেশি দূরত্ব অতিক্রম। এইবার স্নাফস অ্যান্ড স্নিফস, এদিক ওদিক গন্ধ শোকে। কুকুরের একটা বৈশিষ্ট্য থাকেই, যে কোনো খাবার ওর সামনে দিবি ও গন্ধ শুকবে আগে। স্নাফস অ্যান্ড স্নিফস মানে ঘ্রাণ শক্তি, গন্ধ নেওয়া। সমুদ্রটাও বলছে মানে কবি যে ওইভাবেই সমুদ্রটাও গন্ধ শোকে। প্রশ্ন, সমুদ্র কীভাবে গন্ধ শোকে? সেম আবার ওই চেনটা দিয়ে কুকুরটাকে বেঁধে রাখা হয়েছে, কুকুরটা প্রথমে অল্প দূরত্ব অতিক্রম করছে, কিছু একটা শুকছে, দেন আবার হয়তো আরেকটু বেশি যাচ্ছে, আরেক বেশিতে গিয়ে আবার গন্ধ শুকছে, এরকম টাইপের। অথবা আরেকটু ভালো করে বললে, ধর তুই কুকুরটাকে একটা বড় চেন দিয়ে বেঁধেছিস, চেনটা দিয়ে বেঁধে তুই কুকুরটার সামনে বিভিন্ন দূরত্বে খাবার দিয়ে রেখেছিস। প্রথমে একটা খাবার দিয়েছিস, আরেকটু দূরে আরেকটা খাবার দিয়েছিস, তার একটু দূরে আরেকটা খাবার দিয়েছিস। কুকুরটা কী করবে, প্রথমে ফার্স্ট খাবারটা শুকবে,
তারপরে ঘুরে ঘুরে হয়তো থার্ডটা শুকলো, সেকেন্ডটা শুকলো, অথবা সেকেন্ডটা শুকলো, থার্ডটা শুকলো। তার মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ও চেন অনুযায়ী বা চেনের দৈর্ঘ্য অনুযায়ী কখনো কাছের খাবারটার গন্ধ নেবে, কখনো দূরের খাবারটার গন্ধ নেবে। সমুদ্রের ঢেউয়ের লেন্থও প্রত্যেকটা সমান হয় না, কোনো কোনো ঢেউ ছোট হয়, কোনো কোনো ঢেউ বড় হয়। তার মানে কোনো কোনো ঢেউ দিয়ে বলা হচ্ছে যে কাছের খাবারটার গন্ধ শুকছে, যেটা ছোটো ঢেউ, আর যেটা বড় লেন্থের ঢেউ সেটা দিয়ে কোন খাবারটার গন্ধ নিচ্ছে, দূরের খাবারটার গন্ধ নিচ্ছে। এই জন্য বলা হচ্ছে বাউন্স টু হিজ ফিট, পায়ের সঙ্গে বেঁধে রয়েছে সমুদ্রটা, কখনো স্নাফস অ্যান্ড স্নিফস করছে, এদিক ওদিক গন্ধ নিচ্ছে। যেমন কুকুর কোনো সময় কাছের খাবার, দূরের খাবারের গন্ধ নেয়, সমুদ্রটাও কী করছে, কোনো দূরত্ব মানে কোনো ঢেউটা কম দূরত্ব অতিক্রম করছে, কোনো ঢেউটা বেশি দূরত্ব অতিক্রম করছে। শেকিং ইজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিফস, সমুদ্রটা কী করছে, তার যে ওয়েট সাইডস, তার যে ভেজা স্থানটা রয়েছে ওইটা গিয়ে কী করছে, ক্লিফ, ক্লিফ মানে হচ্ছে পর্বতের চূড়া, এখানে পাথর, পাথরের গায়ে গিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছে। তার মানে এটা কীরকম, পাথরের গায়ে গিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছে বলতে, যেমন কুকুরের গায়ে দেখবি একটু জল ঢাললি হয়, বা কুকুরের গায়ে হয়তো বৃষ্টি করবে, কুকুরটা কী হবে, গোটা বডিটাকে নাড়িয়ে শরীর থেকে জলটাকে ছড়িয়ে দেয়। সমুদ্রটাও কী করছে, সমুদ্রটা ওই বিশাল বড় ঢেউটাকে নিয়ে পাথরের গায়ে আছাড় খাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন রাইজ করে, সেটা হচ্ছে পাথরের গায়ে যখন সমুদ্রটা আছাড় খাচ্ছে জলটা ছিটকাচ্ছে, একই না? তার মানে কুকুরের গায়ে যখন তুই জল ঢাললি বা বৃষ্টি হলো, কুকুর যখন শরীরটাকে নাড়াবে, পুরোটা মুভ করবে, কুকুরের পাশে যদি তুই বসে থাকিস তোর গায়ে জলটা ছিটকাবে, একই না? সেমভাবে সমুদ্রটাও তাই করছে, ক্লিফের ওপরে গিয়ে ও যখন আছাড়টা মারছে গায়ে গিয়ে কী করছে, জল ছিটকাচ্ছে। নেক্সট, অ্যান্ড হাউল অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, হাউল অ্যান্ড হলোজ মানে গর্জন করা, গর্জন করছে, ডাকছে সমুদ্রটা, লং অ্যান্ড লাউড অনেকক্ষণ ধরে, লাউড মানে বিশাল জোরে, বিশাল জোরে সমুদ্রটা কী করছে, গর্জন করছে বা ডাকছে। হাউলস অ্যান্ড হলোজ অলমোস্ট সিনোনিমাস, গর্জন করা। এইবার এইটা গেল যখন সমুদ্রের মধ্যে তীব্র উথাল পাথাল দেখা যায় সেই সময়টা। এইবার থার্ড প্যারায় কবি বলেছেন সমুদ্রের শান্ত রূপ, সমুদ্রটা কখন শান্ত থাকে, বলছে বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, আন্ডারলাইন, মে বা জুন মাসে, একদম টোটালটা পুরোটা আন্ডারলাইন করো, একসাথেই কোয়েশ্চেনের মধ্যে থাকবে, মানে পুরো, হ্যাঁ পুরো প্যারাটা বলছে বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, মে এবং জুন মাসে সমুদ্র তুলনামূলক শান্ত হয়। প্রশ্ন হচ্ছে কেন? মে বা জুন মাস আমরা জানি গরমের টাইম, তাহলে যদি গরমের টাইম হয় আমরা প্রত্যেকে ইভ্যাপোরেশন করেছি, বাষ্পীভবন করেছি, তার মানে যদি বাষ্পীভূত হয় তাহলে বৃষ্টির পরিমাণটা কী থাকে, এই সময় একটু কম থাকে। দেখবি এপ্রিল মে মাসে বৃষ্টিটা হয় না, প্রায় মারাত্মক লেভেলে গরম পড়ে। তাহলে যদি গরম পড়ে বা মে মাসে যদি বৃষ্টিটা না হয়, কথার কথা, তাহলে সেই জায়গার ক্ষেত্রে কি আলটিমেটলি দাঁড়িয়ে এটা কী দেখা যাচ্ছে, কোয়াইট ডেজ, একেবারে শান্ত দিন। মে মাস বা জুন মাসে একেবারে দিনগুলো কেমন থাকে, শান্ত থাকে, যখন খুব একটা বিশেষ বৃষ্টিপাত হয় না। when even the grasses on the dune play no more their reedy tune, ডিউন মানে বালিয়াড়ি, বালিয়াড়ি মানে সমুদ্রের যে বীচ, সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতে গ্রাসেস বা ঘাসগুলো আলটিমেটলি তাদের চেনা ছন্দ, রিডি টিউন, রিডি মানে চেনা, টিউন মানে ছন্দ, চেনা ছন্দ প্লে করে না। চেনা ছন্দ প্লে করে না বলতে কীরকম, দেখ অন্যান্য টাইমে সমুদ্রের মধ্যে সব থেকে বেশি পরিমাণ জল কখন হয়, যখন বর্ষার টাইম থাকে, বিকজ সমুদ্রের জল বাড়লে কী হবে, সমুদ্রের ঢেউয়ের লেন্থ বাড়বে। এবার যখন সমুদ্রের মধ্যে বৃষ্টি কম থাকবে তখন সমুদ্রের ঢেউয়ের লেন্থ বাড়বে না কমবে? যখন সমুদ্রের জল বাড়ছে তখন সমুদ্রের ঢেউয়ের লেন্থ বেশি, যখন সমুদ্রের মধ্যে জল কম আছে যেমন মে বা জুন মাস, সমুদ্রের ঢেউয়ের লেন্থ বাড়বে না কমবে? কমবে, অটোমেটিক্যালি কমবে। তার মানে ফ্যাক্টরটা যেটা সেটা হচ্ছে আলটিমেটলি যখন সমুদ্রটা শান্ত, এইবার যখন ধর সমুদ্রের ঢেউটা বেশি, দেখবি বালির গায়ে গায়ে বিভিন্ন টাইপের ছোটো ছোটো গাছ টাছ জন্মায়, ওগুলো কী হয়, সমুদ্রের জলে পুষ্ট থাকে অন্যান্য বছরে। মে বা জুন মাসে সমুদ্রের ঢেউয়ের লেন্থটা কম, তাহলে যদি কম হয় তাহলে কাছের গাছগুলো হয়তো খানিকটা জল পাচ্ছে, বাট দূরের যেগুলো সেগুলো পাচ্ছে না। তার মানে গাছগুলো তাদের যে চেনা ছন্দ, তাদের যে রিডি টিউন, সেইখানে কন্টিনিউ করতে পারছে না। মানে তাদের চেনা ছন্দ মানে অন্যান্য টাইমে গাছগুলো বেশ ভালো থাকে, জল পায়, বেশ ফুলে পেঁপে ওঠে,
এইবার মে বা জুন মাসে জলও পাচ্ছে না, ফলে ফুলে ফেপে উঠতেও পারছে না। তার মানে কি আসে, খানিকটা শুকিয়ে যায়, গাছগুলোর মধ্যে একটু শুকনো ভাবটা খেয়াল করা যায়। এবং কি, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, মাথা দুটো, কুকুর যেমন অনেক সময় কি থাকে দুপাশে দুটো পায়ের থাবা দিয়ে মধ্যিখানে মাথাটা ঢুকিয়ে চুপচাপ বসে থাকে, কিছুটা সিংহের পোজের মতো। আমরা সিংহের পোজে বিভিন্ন জায়গাতে দেখি, সিংহের থাবা দুটো দুপাশে, মধ্যিখানে সিংহ মাথাটা ঢুকিয়ে বসে আছে, কুকুরকেও ওইভাবেই বলা হয়েছে। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার মাথাটাকে তার দু পায়ের মাঝখানে দিয়ে বসে থাকে। হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, কুকুর যেরকম ওই শান্তভাবে বসে থাকে, সমুদ্রটা ওরকম শান্তভাবে পড়ে থাকে একবারে। স্যান্ডি মানে বালিয়ারি, শোর মানে মানে দুটো মিলিয়ে বালির যে তীর, সেটার মধ্যে সমুদ্র শান্তভাবে দুপাশে তার থাবাটা, মধ্যিখানে তার মাথাটা ওইভাবে দিয়ে চুপচাপ বসে থাকে। সো কোয়াইট, সো কোয়াইট, সে এতটাই শান্ত থাকে, আন্ডারলাইন করতে বলেছিলাম, হি স্কার্সলি স্নোর্স, স্নোর্স মানে নাক ডাকা, সে নাকটুকু অব্দি ডাকে না এই সময়। অন্যান্য টাইমে কি করে, গর্জন করে, রোরিং করে, এই টাইমে নাকও ডাকে না। আচ্ছা, গর্জন করা আর নাক ডাকা দুটোর মধ্যে কোন শব্দটা বেশি হবে তুলনামূলক? গর্জন করা অবভিয়াসলি। তার মানে অন্যান্য টাইমে গর্জন করে, বিশালভাবে গর্জন করে, এই মে বা জুন মাসে একদম শান্ত, তার মানে সেই সময় সে কি করে না, নাকটুকুও ডাকে, একেবারে শান্ত।